আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটা কথা আমি আপনাদেরকে আগেই জানিয়ে দেই, সেটা হচ্ছে যে ইউনূস সরকার ক্ষমতায় থাকার সময় ডক্টর ইউনূসের মেয়াদেই মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা হয়েছে, এই দুর্ঘটনার প্রতিকার চেয়ে এবং ইউনূস সরকারের অবহেলা, ইউনূস সরকারের অনিয়ম, দুর্নীতি সবকিছু মিলিয়ে মাইলস্টোনে নিহত একজন ছাত্রের পক্ষ থেকে তার পরিবারের সদস্যরা মামলার আবেদন করেছেন। কিন্তু সেই সময় তোলপাড় করা হয়েছে। যিনি মামলার আবেদন করেছিলেন তাকে রীতিমতো একেবারে হেনস্থা হওয়ার শিকার হতে হয়েছে এবং নানান ভয়ভীতি, নানান চাপের মুখে সেই মামলার আবেদনটি তুলে নেওয়া হয়। একটা বিষয় বোধহয় আজকে এসে পরিষ্কার হয়ে গেল, খুব স্পষ্ট হয়ে গেল কিনা আমি জানি না। সেটা হলো যে এই বর্তমান তারেক রহমান সরকার বা বিএনপি সরকারের সময়ে যে ইউনূস সরকারের যত অনিয়ম, অবহেলা, বিশৃঙ্খলা, বেআইনি কর্মকাণ্ড, দেশ বিক্রির ফয়সালা করা হয়েছে, মজুত করা হয়েছে, যেসব অপকর্ম করা হয়েছে, সেগুলো আসলে আর বিচার বোধহয় হচ্ছে না। জনগণের মধ্যে নিশ্চয়ই এরকম একটা ধারণা এবং মেসেজ নিশ্চয়ই পৌঁছে গেছে। ইউনূস সরকার কি করেনি, কি ধরনের অন্যায় করেনি? এই বাংলাদেশ অন্যায় অপরাধের জন্ম দিয়েছে ইউনূস সরকার। তারা এই দেশে মবের নামে নিরীহ মানুষজনকে অত্যাচারিত করেছে, তাদের উপর হানা দিয়েছে। ইউনূস সরকারের বিশাল মব বাহিনী, তারা চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, কিডন্যাপ করেছে, সমস্ত সিভিল প্রশাসনকে তছনছ করেছে, সমস্ত সিভিল প্রশাসনের উপরে ছড়ি ঘুরিয়েছে। এই কোনো কিছুর যে আসলে খুব একটা আর কোনো প্রতিকার হবে না, বিচার তো দূরের কথা। পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী অসংখ্য দুর্নীতির অভিযোগ আসিফ নজরুল, তারপর আপনার সৈয়দ রেজওয়ানা হাসান, তারপর মুস্তাফা সরোয়ার ফারুকী, এদের প্রত্যেকের বিরুদ্ধে। কিন্তু কোনো কিছুর কি আর প্রতিকারের কোনো আশা এই বাংলাদেশে রয়ে যাচ্ছে? আজকে দেখেন, সাহসের সাথে একজন মানুষ আদালতে আবেদন করলো ডক্টর ইউনূস, রেজওয়ানা হাসান, আসিফ নজরুলদের বিরুদ্ধে মামলা করার, এবং সেই মামলা শেষ পর্যন্ত আদালত নেননি। কি দাঁড়ালো? রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল, রিজওয়ানা হাসান সহ 16 জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্কোচাইং মারমার বাবা উসাইমং মারমা। আদালত তখন বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখে। বিকেলে মামলা গ্রহণ করার মতন তথ্য না থাকায় খারিজের আবেদন দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের সহকারী পেশকার শাহাদাত হোসেন খারিজের বিষয়টি নিশ্চিত করেন। 2025 সালের 11 জুলাই উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে 36 জন নিহত হয়, এর মধ্যে 28 জনই শিক্ষার্থী। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও নিহত হন। মামলার বাদীর করা আবেদনে বলা হয়েছিল, মোহাম্মদ ইউনূস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী ক্ষমতার প্রধান ছিলেন এবং ওই সময় তিনি সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার অধীন ও নিয়ন্ত্রণাধীন বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান ওই দুর্ঘটনার সঙ্গে জড়িত। দুর্ঘটনার পর তিনি গণমাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা, প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল, রিজওয়ানা হাসান এবং প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তারা দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা, প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ সরবরাহ এবং উদ্ধার কার্যক্রমে কার্যকর নির্দেশনা দিতে ব্যর্থ হন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তাদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠান পরিচালিত হলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ ও মানসম্মত সিঁড়ি নিশ্চিত করা হয়নি। খামখেয়ালিভাবে প্রতিষ্ঠান পরিচালনার কারণে এত প্রাণহানি ঘটেছে বলে মামলার আবেদনে দাবি করা হয়েছিল। আপনারা জানেন, সৈয়দ রেজওয়ানা হাসান, আসিফ নজরুল তারা এক সূত্রে বাঁধা ছিল। মাইলস্টোন দুর্ঘটনার পর আসিফ নজরুল, শফিকুল আলম এরা ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু বিক্ষুব্ধ মানুষজন তাদেরকে সেখানে দীর্ঘ সময় আটকে রাখে। অবরুদ্ধ অবস্থা থেকে একরকম কোনোভাবে পেছনের দরজা দিয়ে পালিয়ে
এই লোকগুলো মানুষের ক্ষোভ থেকে তখন রক্ষা পেয়েছিল। কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা ছিল যে একটা বারের জন্যে বাংলাদেশ সরকারের প্রধান হয়েও, সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নিহত, আহত বা নিহতদের পরিবারকে কাউকে যে পরবর্তীতে একটু সমবেদনা জানানোর বিষয় আছে সেটাও পর্যন্ত প্রয়োজন মনে করেননি, তারা তাদের কাছে যায়নি। এবং এই মাইলস্টোন দুর্ঘটনার সেই মানুষকে সহায়তা করা তো দূরের কথা, উল্টা এই দুর্ঘটনার পরপরই প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে মানুষের কাছে ভিক্ষা করা শুরু হয়েছিল। এখানেও ব্যবসা করার সন্ধান করেছে। আমি নিশ্চিত যে ওই যে ভিক্ষা করার জন্য ত্রাণ তহবিল খোলা হয়েছিল, এটা সম্পূর্ণ ডক্টর ইউনূসের বুদ্ধিতে। কারণ এই লোকের মাথায় শুধু ব্যবসা ঘুরে। এখানে আমাদের 28টা শিশু চলে গেল, তখন শত শত শিশু মারা যাওয়ার গুঞ্জন শুরু হয়েছিল চারদিকে, অনেক গুজবও ছিল। সবাই যখন প্রলাপ শোকে মাতম করছে তখন ইউনূস টাকার ধান্দা খুলে বসছিল। কারণ তারা ত্রাণের নামে টাকা নিয়ে যে লুটপাট করে, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্জিস হাসনাত দেখিয়ে দিয়েছে, ফেনী এবং নোয়াখালীর চাঁদার টাকা তুলে। আমি শুধু একটা কথাই বলবো, আজকে এই আবেদন খারিজ হয়ে গেছে, কিন্তু মানুষের ভেতরকার দুঃখ, সন্তান হারানোর সেই কষ্ট তো অভিভাবক পিতামাতার চলে যায়নি। সেই কষ্টের বহিঃপ্রকাশ একদিন না একদিন, আজকে এই আদালতে হয়নি, সামনে আরো আদালত আছে, কোথাও না কোথাও বিচারের বাণী নিভৃতে কাঁদতে কাঁদতে একদিন বিচারের আওয়াজ উঠবে চারদিকে, এবং ইউনূস সরকারের পাপের বোঝাই তাকে বিচারের মুখোমুখি করতে বাধ্য করবে বলেই আমাদের বিশ্বাস। ডক্টর খলিল যে কথাটা বলেছেন, অর্থাৎ যেটা চাচ্ছেন সেটাতে কি হতে পারে? প্রথম কথা হলো, এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না কি হতে পারে। ডক্টর খলিলের ইমিডিয়েট নেসেসিটি অবশ্যই তিস্তার মানুষ বা তিস্তা পাড়ের মানুষের পানির সমস্যা সমাধান নয়। ওনার ইমিডিয়েট বা তারেক রহমানের সরকারের ইমিডিয়েট সমস্যা হলো টাকা, অর্থাৎ ঋণ বা যা কিছু পাওয়া, যাতে তিনি বাজেট তৈরি করতে পারেন, সেই বাজেট আপনার কাজে লাগাতে পারেন। তো সেক্ষেত্রে সেসব আলোচনা আমরা এই খলিল সাহেবের ভিজিটে কিছু পাইনি। এখানে সব পলিটিক্যাল কমিটমেন্ট, এবং পলিটিক্যাল কমিটমেন্টগুলো অনেক বাড়িয়েছেন চীনের প্রতি। এখন পরিবর্তে চীন কি দেয় সেটা দেখার বিষয়। কিন্তু তিস্তার বিষয় তিনি যেটা বলেছেন সেটা কি হতে পারে? একটা হতে পারে যে চীনকে বাংলাদেশ এই প্রকল্পটা করতে দিয়ে দিল, পুরোপুরি চীনকে দিয়ে দিল। এটা হলে আপনার মার্কিনদের সাথে যে বাণিজ্য চুক্তি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে চিঠি ছিল তারেক রহমানের প্রতি, সেই চিঠির প্রতি তো আবার অসম্মান দেখানো হবে। এখন সেইটা খলিলুর রহমান সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রকে কতটা বুঝিয়ে রাজি করাতে পারেন, সেটা একটা দেখার বিষয় আছে। আর দ্বিতীয় হলো যে চীন যদি এই প্রকল্পে প্রবেশ করে, তো তাহলে ধরে নিতে হবে যে তারেক রহমানের সরকার পুরোপুরি ভারতের সাথে সম্পর্ক অবনতি করার উনি রিস্ক গ্রহণ করলেন। সেখানে ভারত কিভাবে প্রতিক্রিয়া দেখায় সেটাও একটা দেখার বিষয় হবে। এবং ভারত যেটা সব সময় বলে, 2-3 দিন আগে আমি ভারতের একজন বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনারের সাথে একটা টক শো করেছিলাম, পিনাক রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশে খুব পরিচিত মুখ। সেখানেও উনি বলেছেন যে ভারতের একটাই কনসার্ন বাংলাদেশকে নিয়ে, যে ভারতের নিরাপত্তা, অর্থাৎ উত্তর পূর্ব উত্তর পূর্ব ভারতীয় যে 7 সিস্টার্স আছে এই রাজ্যগুলোর নিরাপত্তা, যেটা ইউনূস সরকার থেকে শুরু করে বাংলাদেশের জুলাই জঙ্গিরা মাঝে মাঝে বলে যে তারা এটা দখল করবে। এই নিরাপত্তার ব্যাপারে ভারত অত্যন্ত সেন্সিটিভ। সেখানে ভারতের সীমানার এত কাছে চাইনিজ একটা প্রকল্প, এটা বাংলাদেশের জন্য কি ধরনের মানে কি ধরনের একটা কি বলবো যে চিন্তা ভাবনাহীন উদ্যোগ, সেটা যারা ভূরাজনীতি বোঝেন বা ভারতের সেন্টিমেন্ট বোঝেন, চীনের সেন্টিমেন্ট বোঝেন, বর্তমানে আমেরিকান যে প্রচেষ্টা চলছে বাংলাদেশে, সেগুলোর আলোকে এটা দেখতে হবে। এবং ভারত
এর প্রতিকূলে অর্থাৎ এই ব্যবস্থা বাংলাদেশ নিলে তারেক রহমান টাকার জন্য চীনকে এখানে প্রকল্প করতে দিলে ভারত বিপরীতে কি কি করতে পারে এগুলো খুব খোলামেলা বলা যেতে পারে, বাট সেটার দরকার নাই। আমি মূল যে কথাটা বলেছিলাম যে বাংলাদেশ ভারতের যে পানি বন্টনের যে সমস্যা, সেটার আসলে চূড়ান্ত সমাধান কি। প্রথম কথা হলো এইখানে চীনকে এই প্রকল্প দেয়া এই সমস্যা বাংলাদেশ ভারত পানি বন্টনের জল বন্টনের যে সমস্যা এটাকে অনেক বেশি জটিল করবে এবং প্রায় অসম্ভব করে ফেলবে। এবং বাংলাদেশকে ভারত এরকম কিছু হলে ভারত নানানভাবে নিজেদের মধ্যে আরো যে 54টা নদীর মধ্যে আরো যে 53টা নদী আছে সেগুলোর পানিকে ম্যানিপুলেট করে বাংলাদেশকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এখন আসলে এই তিস্তা প্রকল্পটা যখন থেকে এটা তৈরি হচ্ছিল বা মাথায় এসছিল, এটা বোধহয় চীনই বলা হয় যে বাংলাদেশকে গিয়ে তারাই এই প্রস্তাবটা রেখেছে, তখন থেকে এগুলো ভালো করে বিবেচনা করার দরকার ছিল। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আওয়ামী লীগ সরকার, তারা কিন্তু রাইট ডিরেকশনটাতে যাচ্ছিল। শেষের দিকে আওয়ামী লীগ সরকার বুঝতে পেরেছিল যে এই প্রকল্প ভারতকে দিয়ে করানোই হলো আমাদের জন্য মঙ্গলতর। এই আওয়ামী লীগ সরকারের এই অনুভবটা যেমন সঠিক ছিল, কিন্তু ততদিনে তো অনেক জল ঘোলা হয়ে গেছে। একদিক থেকে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের যারা ভারত ঘৃণা হিন্দু ঘৃণা ছড়ায় তাদেরকে থামানোর কোনো বুদ্ধিবৃত্তিক চেষ্টা করেনি, অর্থাৎ প্রজ্ঞার সাথে এদেরকে কিভাবে মোকাবেলা করা যায়। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমি যেটা খুব সমর্থন করি, উনি যে হেফাজতের সাথে যে একটা গুড রিলেশনশিপে ছিলেন, সেইটাকেও কিন্তু কাজে লাগানো যেত। কারণ হলো হেফাজতিরা এরা কিন্তু ভারতের যে দেওবন্দ মাদ্রাসা আছে সেই মাদ্রাসাকে খুব সম্মান করে, এবং ভারত এত বড় একটা প্রতিষ্ঠান মুসলমানদের চালায় যে দেওবন্দ, যেটা খুবই কনজারভেটিভ একটা প্রতিষ্ঠান, ভারত সরকারও এই প্রতিষ্ঠানটাকে প্রজ্ঞার সাথে ব্যবহার করে, অর্থাৎ মুসলমানদের মধ্যে যে জঙ্গি উন্মাদনা এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাওয়া, এটা বন্ধ করার কাজে তারা এই প্রতিষ্ঠানটাকে ভারত কাজে লাগিয়েছে। এই ধরনের কোনো প্রমাণ আমি দেখি না। আমি একবার দেখেছিলাম বহু আগে, মানে কোনো একটা ম্যাগাজিনে, যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই ইয়েতে গিয়ে কি বলে দেওবন্দে গিয়ে উনি বক্তৃতা করছিলেন। আসলে হয় কি, যে কোনো ধর্মনিরপেক্ষ মানুষ অন্য ধর্মের মানুষের প্রতি বেশি সহানুভূতিশীল থাকে। নেহরু সাহেবের সেই সহানুভূতি আমি ওই দৃষ্টিতে দেখি। আমি যেমন ব্যক্তিগতভাবে বাংলাদেশে যারা মাইনরিটি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা পাহাড়ের জনগোষ্ঠী, এদের প্রতি আমি অনেক বেশি সহানুভূতিশীল, এদের যে কোনো সমস্যার প্রতি এবং এদের নিরাপত্তার প্রতি আমি খুবই সংবেদনশীল। এবং আমি মনে করি, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এবং এটা ইউনিভার্সালি সঠিক, যে কোনো দেশে সেই দেশের সংখ্যালঘিষ্ঠ শ্রেণী যদি শান্তিমতো বসবাস না করতে পারে, সেই দেশ আসলে দেশ হয়নি। এবং আমাদের দেশে দেখবেন বিএনপিরাও বলে, আওয়ামী লীগও বলে একটা কথা, যে এই দেশে কোনো সংখ্যালঘু নাই, সবাই সংখ্যাগুরু। এগুলা হলো অত্যন্ত অর্বাচীনের মতো কথাবার্তা। ফিজিক্যালি যে জিনিসটা আছে, যেমন মুসলমান 90%, হিন্দু এখন 8%, এটা বিরাজ করে না। আর বাংলাদেশে তো সবচেয়ে বেশি বিরাজ করে, যেখানে আমরা প্রতি বছর হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছি ভারতে। তো ওই ধরনের রাজনৈতিক কথাবার্তা বলে আসলে সমস্যাটাকে আপনার ইয়ে করা হয় না, কি বলে, এটাকে স্বীকার করা হয় না। তো স্বীকারই যদি না করি একটা সমস্যার, সমাধানটা আমরা কিভাবে করব? যা হোক, বাংলাদেশের এই যে অবস্থাটা আপনার, শেখ হাসিনা শেষ দিকে সঠিক পথে এসেও যে তিনি এটা তখন তো জঙ্গি উত্থান হয়ে গেছে, সরকার পড়ে গেল, এটা আর ঠিক মতো করা গেল না। অনেকে বলে যে চীনের হাত ছিল সরকার, শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার পেছনে, ভারতের হাত ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ছিল। এখন পর্যন্ত যেটা খুবই প্রমাণিত সেটা হলো যে আমেরিকানরা
এই জঙ্গিদের সাথে হাত মিলিয়েছিল এবং আমেরিকানরা টাকা পয়সা খরচ করেছিল। এখন চীন ভারতকে কি করেছিল সেটা নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা হয়। যারা ইউটিউবে যথেষ্ট ভিউ তৈরি করতে চান এবং ব্যবসা বাণিজ্য করতে চান, তারা এগুলা নিজেরা কল্পনা করে করে অনেক কথা বলেন, মানুষ এগুলা শুনে মজা পায় এবং তাদের ইউটিউব দেখে। তবে আমি ইউটিউবে ভিউ বাড়ানোর চেয়ে আমার কথা হলো যে কন্টেন্টটা যেন সঠিক থাকে, যারাই শুনবেন তারা যেন একটা সঠিক ধারণা পান। হ্যাঁ, অনেকে আবার অভিযোগ করেন যে এই আপনার কথা বারবার বলেন আপনি। আছে ভিডিও তো আমি এডিট করি না, আমার এডিট করার সক্ষমতা নাই, আমাকে দু একজন এডিট করে দিতে চেয়েছিল, দেখলাম যে ওদের অনেক সময় লাগে। সুতরাং আমি এটা আপনি এগুলো লাইভ শুনছেন, আমি লাইভটা আটকে রাখি, কারণ আমি শুধু সামনের 1 মিনিট পেছনের 1 মিনিট কাটার চেষ্টা করি, বাকিটা ভেতরে আমি ঢুকি না। তো একটা লাইভ বক্তৃতা শুনছেন, সেখানে যতটুকু, আর আমি নিজে তো আসলে কথা বলায় পারঙ্গম না, সুতরাং যারা দেখেন তারা ওইভাবে দেখবেন, কন্টেন্টটা দেখবেন এবং যুক্তি দেখবেন। সেগুলো দেখে আশা করি এই যে ভিডিওর যে মানটা যে অত ভালো না সেটা একটু ভোলার চেষ্টা করবেন, কারণ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলার চেষ্টা করি বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, এবং ভবিষ্যতে আমরা যে মুক্তিযুদ্ধের সরকার গঠন করব তাদের জন্য এখনই আমি দিশাগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, কোন কোন জিনিসগুলাতে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে উন্নতি করতে হবে। যে কথা বলছিলাম আপনার, এই যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়িয়ে দেওয়াতে যে পরিমাণ ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ইতিমধ্যে হয়ে গিয়েছিল 2024 সালের জুলাই পর্যন্ত, সেই ঘৃণার তো আর মোকাবেলা করা যায়নি। একদিক থেকে ঘৃণার ফ্লাড গেট তো ছেড়ে দিয়েছি আমরা, একেবারে ঘৃণা উৎপাদন করেছি আপনার কি বলে যে জ্যামিতিক হারে 2 গুণের জায়গায় 10 গুণ হয়েছে প্রতিদিন, পরের দিন এটা 50 গুণ হয়েছে। আর এই তিস্তা প্রকল্পের সঠিক ডিসিশনটা আসতে শেখ হাসিনা সরকারকে অনেক ধরনের দোদুল্যমানতার ভেতর দিয়ে যেতে হয়েছে। আসলে ভূ রাজনৈতিক ইস্যু যে কোনো যদি অভ্যন্তরীণ কোনো প্রজেক্টের সাথে জড়িয়ে যায়, এটা শুরু থেকেই কিল করতে হয় এবং সেটা সেই ইস্যুটা আসতেই দেওয়া উচিত না। এখন নানান যন্ত্র নানান সুবিধা গ্রহণ করে, আমেরিকানরা যেমন জঙ্গি মৌলবাদীদের সাথে চলে গেল, চীনও সেই সুযোগ নেয়, ভারত সুযোগ, সবাই নিবেই। আপনাকে ধরে নিতে হবে যে তারা আপনার কাছ থেকে এই ধরনের তারা তাদের চেষ্টা করবে। আপনার চেষ্টা হলো এগুলো সবগুলোকে সমন্বয় করা, প্রতিহত করা, নিজের স্বার্থের জন্য যেটা ভালো সেই সিদ্ধান্তটা নেয়া। সেটা আওয়ামী লীগ সরকার ফেল করে গেছে। অর্থাৎ একদিক থেকে ভারত ঘৃণা ছড়ানো বন্ধ না করে শেষ মুহূর্তে এসে যখন বলল যে ভারত এই প্রকল্প করবে, তখন আসলে এটা লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। বরঞ্চ ওই সময় তারা এটা নিয়ে মুখ বন্ধ রাখলেও পারত, কিন্তু আসলে এইসব জিনিস আপনার হঠাৎ করে সমাধান করা যায় না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগে, প্ল্যান এ বি সি ডি লাগে, কি বললে কি বলবো, কোনটা বলবো, সেটা তো আসলে তখন আর জঙ্গি উত্থান এমন ভাবে হয়ে গিয়েছিল যে এবং আরো কিছু সমস্যা এমন ভাবে তৈরি হয়ে গিয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আসলে ওই সময়টা খেই হারিয়ে ফেলেছিল। এখন ওই কথাগুলো বলে শেষ করে দেয় যে আসলে কিভাবে বাংলাদেশ ভারত থেকে তার পানির ন্যায্য হিস্সা পেতে পারে। দেখুন, আমি বারবার বলেছি বাংলাদেশ ভারতের সাথে দ্বিপাক্ষিক এখানে 2 থেকে 3টা ইস্যু আপনি জড়ো করতে পারেন। একটা হলো পানির হিস্সা, এইখানে ভারত বাংলাদেশকে সঠিক হিস্সা দিচ্ছে না। আর আরেকটা হলো যে সীমান্তে যে মানুষ হত্যা করে, এই হত্যাটা ভারত আমি মনে করি ফিজিক্যালি চাইলে বন্ধ করে, তারা সেটা বন্ধ করে না। আর তৃতীয় একটা সমস্যা, যেটা ভারতের লোকজন যখন বাংলাদেশের ব্যাপারে কথা বলে, তারা যেই অ্যাটিচিউড নিয়ে কথা বলে সেই অ্যাটিচিউডটা বাংলাদেশের মানুষ পছন্দ করে না এবং জঙ্গিরা সেটাকে এক্সপ্লয়েট করে। কিন্তু এখন দেখা যায় যে ভারতের, যেমন ধরুন এই যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু, যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বলে আমরা জানতে পারছি, অবশ্য তিনি ইলেকশনে বিজয়ী হয়ে তার কথাবার্তা অনেক বেশি সংযত করেছেন, কিন্তু যতক্ষণ উনি ইলেকশন ক্যাম্পেইন করেছেন ওনার অনেক ধরনের কথাবার্তা ছিল আসলে যেটা ভারত বাংলাদেশের সুসম্পর্ক গড়ার ক্ষেত্রে
এই মানে ওই 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 ভাবে কথা বলাটা কোনোভাবেই সহায়ক নয়। এই ৩ জায়গায় আমরা অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা ভারতকে এই ৩টা জায়গায় শিক্ষিত করতে পারি। কিন্তু এই ৩টা জায়গা ছাড়া ভারত বাংলাদেশকে অসীম কৃপা করে গেছে গত ৫৫ বছর সব জায়গায়। আপনার এই পানির সমস্যা, এটা কিন্তু অনেক পরোক্ষভাবে মানুষের সমস্যা হিসাবে দেখা দেয়। আবার আপনার সীমান্তে হত্যা, সেটার জন্য বাংলাদেশ তো নিজেকে আগে সংযত করা উচিত। বাংলাদেশ থেকে যাতে মানুষগুলা ওই পারে না যায়, এটা তো মূল দায়িত্ব বাংলাদেশের। যাই হোক, এগুলো বুঝিয়ে তো আর বোঝানো যাবে না এটা। কিন্তু আর আসুক যে সমস্যাগুলো বাংলাদেশের জন্য, যেমন এখন আজকে খবরে দেখলাম যে তারেক রহমানের সরকার ভারতে তেল শোধন করার প্রস্তুতি নিচ্ছে। চিন্তা করেন, বা আমাদের আওয়ামী লীগ সরকার এটা করলে তো দেশ বিক্রি দিয়ে ওরা কত কি করে ফেলতো। এই অ্যাটিচিউড বাংলাদেশের, যে আমরা ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা আপনার ছড়িয়েছি, সেইটা কিন্তু ওই ভারতের ওই ডিসিশনগুলোর উপর প্রভাব ফেলে। তারা আমাদেরকে যে পানির ন্যায্য হিসাবে তারা যে ধরনের ইস্যু তৈরি করে, তারা জিয়ে রাখে ইস্যুটা, আসলে দেয় না পানি তা না, তারা এইগুলোর একটা স্থায়ী সমাধান করে না ভারতের পক্ষ থেকে, বিশেষ করে জলবন্টনের ক্ষেত্রে। কেন করবে? ভারতের জায়গায় আপনি থাকলে আপনি করতেন। এই যে আপনি এখন চীনকে বলছেন যে তারেক রহমানের সরকার তিস্তা প্রকল্প চীনকে করতে দিবে, ভারত যেখানে এত সেন্সিটিভ, তার সেই চিকেন নেক এবং অন্যান্য ইয়েটা বলে, আসলে এগুলো বাস্তবতা বড় কোনো সমস্যা না। সমস্যা হলো প্রতিটা রাষ্ট্র যারা পরাশক্তি হতে চায় বা আঞ্চলিক শক্তি হতে চায়, তাদের মগজে আপনার শত শত বছর ধরে তারা ইন্টারন্যাশনাল রিলেশনসের যেসব গার্বেজ, আমি বলি এগুলাকে, থিওরি পড়েছে। এই থিওরিগুলো পড়ে পড়ে তো ওদের মগজ ধোলাই হয়েছে। সেই মগজ ধোলাই নরেন্দ্র মোদী সাহেবেরও হয়েছে, শি জিনপিং এরও হয়েছে, তারপরে প্রেসিডেন্ট ট্রাম্পেরও হয়েছে, ইয়েরও হয়েছে, বা প্রেসিডেন্ট পুতিনেরও হয়ে গেছে। তবে এর মধ্যে আমরা যেটা দেখি বরাবর, পুতিন এবং শি, অর্থাৎ এই দুই দেশের নেতারা অনেক বেশি প্র্যাকটিক্যাল চিন্তা করতে পারেন। ভারত অনেক বেশি ইমোশনাল, আর মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি আপনার বলবো যে একেবারে স্টুপিড ভূরাজনৈতিক চিন্তা ভাবনার ক্ষেত্রে। আমি আবার বলছি, চীন ধৈর্যধারী, সংযত, প্র্যাকটিক্যাল, রাশিয়া ওয়াইজ, ভারত ইমোশনাল, আমেরিকা স্টুপিড। এই 4টা জিনিস আপনারা মনে রাখবেন। ভূরাজনৈতিক স্বার্থ, বা ভূরাজনৈতিক স্বার্থ প্লাস, এভাবে বলি যে, অর্থাৎ পরাশক্তি হওয়ার যেই অ্যাম্বিশন, বা আমেরিকার পরাশক্তি, প্রথম পরাশক্তি হিসাবে টিকে থাকার যে আকাঙ্ক্ষা, সেইটা বাস্তবায়নের ক্ষেত্রে এই 4টা রাষ্ট্রের আপনার সিদ্ধান্তগুলো আসে। চীনের প্রেসিডেন্ট থেকে আসে আপনার দূরদর্শী, আপনার ঠান্ডা মাথায় চিন্তা, পুতিন সাহেবের থেকে আসে বিজ্ঞ চিন্তা ভাবনা, ভারতের কাছ থেকে আসে ইমোশনাল, আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসে স্টুপিডিটি। তার মানে স্টুপিড যদি আপনি হন, আপনার কিন্তু এই পৃথিবীতে জায়গা নেই। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রজ্ঞাহীন একটা জাতি, এত শৌর্য, বীর্য, ক্ষমতা, পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী রাষ্ট্র গঠন করার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র, তারা যেহেতু চিন্তার জগতে আপনার অ্যাডভান্সড না, অনেকটা ইসলামিক মৌলবাদীদের সাথে এদের মিল আছে। ইসলামিক মৌলবাদীদেরও চিন্তার, মানে ইসলামিক মৌলবাদের মূল সমস্যাটাই তো হলো চিন্তাহীনতা, যুক্তিহীনতা, হঠকারিতা, আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র দেখা যাচ্ছে একের পর এক সেই দিকেই ধাবিত হচ্ছে। ফলে যেটা দেখা যাচ্ছে, এবং সাম্রাজ্যটা গঠনই করা হয়েছে কতগুলো ভুল থিওরির উপর। ফলে এই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে আর 1 নম্বর পরাশক্তি হিসেবে টিকতে পারছে না। এবং আমরা হয়তো এটা একটু বেশি লাগতে পারে, সময় কম লাগতে পারে, ভারত আর চীন যদি বন্ধুর মতো আচরণ করে, যেই যতটুকু বন্ধুত্বের আচরণ রাশিয়া আর চীন এখন করছে, ততটুকু বন্ধু যদি ভারত আর চীন হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তেই পৃথিবীর 2-3 নম্বর শক্তিতে চলে যাবে। অর্থাৎ তার সারা পৃথিবী জুড়ে তার যে
আধিপত্য করার যে যে এখন পর্যন্ত যে ক্যাপাসিটি আছে, এই তিনটা রাষ্ট্র যদি, অর্থাৎ এই তিনটা তো না, ভারত আর চীন যদি অতটুকু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসে, যতটুকু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে রাশিয়া আর চীন আছে, তাহলে কিন্তু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এক নাম্বার পরাশক্তি নয়। ফলে এখানে আবার চীনের দূরদর্শিতারও একটু প্রশ্ন করতে হয়, ভারতের তো অনেক বেশি প্রশ্ন করতে হয়। তাদের অদূরদর্শিতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পৃথিবীর উপর ছড়ি ঘুরিয়ে যাচ্ছে, যেটা আরো অনেক দিন পারবে না। এদিক থেকে ঠিক যে রাশিয়া, ভারত, চীন এরাও চেষ্টা করছে, এরা ব্রিক্স করছে, এই করছে, সে করছে, বাট প্রগ্রেস আশানুরূপ নয়। সেখানে এইটা খুবই দ্রুত প্রগ্রেস হয় যদি চীন আর ভারত তারা তাদের যে মানসিক দ্বন্দ্ব আছে সেটাকে যদি সেটেল করতে পারে। আচ্ছা, যা হোক, সেটেল করতে পারুক না পারুক, একটু অন্যদিকে গেলাম। কারণ হলো যে এইসব আলোচনা মার্কেটে অনেক হয়, কিন্তু আপনার আসল কথাটা কেউ তুলে আনে না, সেই জন্য আপনাদের কিছু কথা শুনিয়ে দিলাম। এখন দেখুন, বাংলাদেশে পানি পানি জল বন্টনের আপনি ন্যায্য ভাগ বা ন্যায্য হিস্সা আপনি যদি পেতে চান, তাহলে ভারত বাংলাদেশের যে একটা আদর্শ সম্পর্ক হওয়ার কথা ছিল আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে, কারণ মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান সেটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। যে কারণে মুক্তি, এবং দেখেন, ভারতকে যে স্বাধীনতা বিরোধীরা ঘৃণা করে, এই ঘৃণার আসলে কারণটাও তো অত্যন্ত বাস্তব। এই স্বাধীনতা বিরোধীদের কাছে পাকিস্তানটা কত বড় পেয়ারের একটা রাষ্ট্র ছিল, সেইটা যে ভারত ভেঙে দিল বাঙালিদের, বাংলাদেশের মানুষদের স্বাধীন করে, এই আঘাত এদের আপনার 14 পুরুষ তো ভুলতে পারবে না। সেখান থেকে তারা ইসলাম ধর্মকে ব্যবহার করে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়িয়েছে, এবং এটার মূল দায়িত্ব ছিল বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের বা আওয়ামী লীগ দলের বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির। ভারত ঘৃণা, হিন্দু ঘৃণাটাকে বাংলাদেশে আপনার এটার টুটি চেপে ধরা। এটা অনেক বাস্তব কারণে হয় নাই, এখানে আওয়ামী লীগের বা কারো কোনো দোষ নাই। আজকে আপনার 2024 সালে যে জঙ্গি উত্থান হয়ে গেছে, সেখান থেকে আমরা পেছনের সমস্যাগুলো দেখার সুযোগ পাচ্ছি, ভবিষ্যতে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে পারবো। কিন্তু ইতিমধ্যে যে ক্ষতিটা হয়ে গেছে, যে বাংলাদেশ বিভিন্ন সময় তার প্রয়োজন মতো পানি পায়নি, ভারত সেখানে তার কৌশল খাটিয়েছে নানান ধরনের, এবং জঙ্গিরা চায় ভারতকে দখলই করে ফেলতে। তারা চায় যে এই সমস্যার সমাধান করবে জোর করে, আর এটা জোর করে এই সমস্যার সমাধান করা যায় কি না, গেলে তো জঙ্গিরা ইউনুসের ওই 2 বছরেই করে ফেলতে পারতো, কিংবা জিয়াউর রহমান তো 4-5 বছর রাষ্ট্র শাসন করেছেন, উনি করে ফেলতে পারতেন, কিংবা এরশাদ করে ফেলতে পারতো না, পারেনি তো কেউ। যা পানি এসেছে গঙ্গার সেই চুক্তি, সেটাও শেখ হাসিনা করেছে 3 বিঘা, সেটা খালেদা জিয়ার আমলে উদ্বোধন হয়েছে, সমাধান করেছে শেখ হাসিনা। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, দেখুন নরেন্দ্র মোদী কত আন্তরিক এবং আপনার গণতান্ত্রিকভাবে চেষ্টা করেছেন, যেই সমস্যা বাংলাদেশ ভারতের যে 4 কিলোমিটার, 4 না 2 কিলোমিটারের মতো একটুখানি জায়গা, সেখানে সীমানা চিহ্নিত ছিল না, এটা 40 বছর 50 বছর চলে আসছিল। কংগ্রেসের সরকার এটা করতে পারেনি বা করেনি, যাই হোক। এবং ছিটমহল বিনিময়, এবং ছিটমহলগুলো যে বিনিময় হলো আপনার 13 না 14 সালে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা মিলে করলেন, বাংলাদেশ অনেক বেশি জমি পেল। এসব যারা এগুলা ইন ডিটেলস জানেন তারা জানেন, যারা জানেন না তাদের আমি যা বলছি আইডিয়াগুলো কিন্তু আছে। এবং নরেন্দ্র মোদী সাহেব কত আন্তরিক ছিলেন বাংলাদেশের প্রতি, শেখ হাসিনার প্রতি। উনি কিন্তু একটা অমীমাংসিত, সবচেয়ে জটিল সমস্যা ছিল এই স্থল সীমানাটা চিহ্নিত করা, সেটা চিহ্নিত করে দিয়েছেন। বর্তমানে বাংলাদেশ ভারতের মধ্যে কোনো অচিহ্নিত সীমানা কিন্তু নাই। শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীকে বাংলাদেশের মানুষ যদি ওই যে একেবারে আপনার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণায় তাদের মন যদি বিষাক্ত না হয়ে যেত, তারা কিন্তু এটাকে উদযাপন করত। এবং এটা নরেন্দ্র মোদীর আমি উদারতা হিসাবে দেখতে হবে, কারণ যেহেতু এটা অন্যান্য ভারতের অন্যান্য প্রধানমন্ত্রীরা করেন নাই বা করতে পারেন নাই নানান কারণে, আর শেখ হাসিনার এটাকে সাফল্য হিসাবে দেখার কথা ছিল। আমরা কি সেটা দেখেছি? আমরা তো বেশি জঙ্গিদের সাথে চলে গিয়েছি। যাই হোক, সংক্ষেপে বলি, বাংলাদেশ ভারত একটা অত্যন্ত আস্থামূলক যদি সম্পর্ক গঠন করতে না পারে, এবং যে আস্থামূলক সম্পর্ক আপনার পৃথিবীতে অন্যান্য রাষ্ট্রগুলো, যেমন আমি এখন কানাডাতে বসে আছি, এখানে যুক্তরাষ্ট্র আর কানাডার সাথে একটা আস্থামূলক সম্পর্ক আছে। তো মানুষের মধ্যে যে এক ধরনের টানাপোড়েন নাই সেটা বলবো না। আপনারা দেখেন কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল যে ইয়েকে
কানাডাকে তাদের 51st স্টেট হিসাবে ইউনাইটেড স্টেটসের সাথে একীভূত হয়ে যেতে। এটা এটা বলার আগেও নানান ধরনের অনেক ধরনের কিন্তু দুই দেশের মানুষ ম্যাচিওর বলে, এবং কোনো ওই যে ভারত ঘৃণা হিন্দু ঘৃণার মতো কোনো বিশেষ ঘৃণা এখানে আপনার বিরাজমান নাই দেখে তারা কিন্তু সুন্দর সহযোগিতামূলক পিসফুলি কোএক্সিস্ট করছে, একজন আরেকজনের ইকোনমিক সেক্টরগুলোতে আপনার রোল প্লে করছে। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের সাথেও তাই, অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু ওই বিশেষ ঘৃণাটা প্রচলিত নাই। সমস্যা আছে, যেমন যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো যে মেক্সিকো থেকে সারা পৃথিবী, মানে মেক্সিকো হয়ে সারা পৃথিবী থেকে, এমনকি বাংলাদেশ থেকেও এবং সাউথ আমেরিকা ল্যাটিন আমেরিকা থেকে তো অবশ্যই ইলিগাল ইমিগ্রেন্টরা মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে। এটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় সমস্যা। তারপরেও কিন্তু দুই দেশের মধ্যে আপনার বাণিজ্যিক এবং অর্থনৈতিক সহযোগিতা পুরো দমে চলে। বাংলাদেশের যেটা হয়, বাংলাদেশে ভারত সব ধরনের সহযোগিতা করে, কিন্তু পানির জায়গাটা তারা আটকে রেখেছে। এর কারণ হলো বাংলাদেশ একেবারে কখনোই নানান টানাপোড়েনের কারণে এবং মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি পরাজিত না হওয়াতে, বা তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্যাপাসিটি শূন্য না হওয়াতে, এবং তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবের কারণে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে সরকার যতবার গঠিত হয়েছে, আমরা কখনো ভারতের সাথে ওই আন্তরিকতায় পৌঁছতে পারিনি যেখানে ভারত সম্পূর্ণ আন্তরিকতার সাথে তারা যে একটা জায়গায় ঝুলিয়ে রেখেছে, সে পানির জলবন্টনের সমস্যাগুলা সমাধান করে ফেলবে বাংলাদেশের সাথে। এইটা ভারত কখনোই করবে না যতদিন বাংলাদেশ প্রমাণ করছে না যে সে ভারতের সাথে, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ গঠিত হয়েছে, যে বাংলাদেশ গঠনে ভারতের আমি বলবো যে আপনার একেবারে তুলনাহীন সাহায্য ছিল, সেটার উপর ভিত্তি করে এবং দুই দেশের মানুষের মধ্যে এবং সরকারের মধ্যে এবং রাজনীতির মধ্যে আপনার পরিপূর্ণ আন্তরিকতা, যে না আমরা একে অন্যের সহযোগী। আমরা কখনো সহযোগী মানে আমি আমার দেশে ভারত ঘৃণা হিন্দু ঘৃণা তৈরি করব না, আপনি আপনার দেশে বাংলাদেশ ঘৃণা মুসলমান ঘৃণা তৈরি করবেন না। এটা অনেক লম্বা আলোচনা, সেখানে আজকে যাচ্ছি না। এইটা যদি হয়, অর্থাৎ এই আন্তরিকতা হলে, এবং ভারতের যে নিজেদের যে সমস্যা আছে পানি নিয়ে, তাদেরও যে পানি নাই, হ্যাঁ, তারা পানি তো আর এমনি এমনি প্রত্যাহার করে না, কারণ তাদেরও তো পানি নেই। সেই সমস্যাটাকেও বাংলাদেশকে অত্যন্ত সহানুভূতির সাথে দেখতে হবে, এবং বাংলাদেশের পানির সমস্যাটা তখন ভারত সহানুভূতির সাথে দেখবে। আমাদের সুবিধা হলো কি, ভারত রাষ্ট্র হিসাবে অনেক নরম। আপনারা দেখবেন এত কিছুর পরেও বাংলাদেশের যখন তেল থাকে না, ভারত তেল দেয়, শাকসবজি থাকে না দেয়, পেঁয়াজ থাকে না দেয়। আপনি এই পরিমাণ ঘৃণা যদি আপনি চীনকে করতেন, আর চীন যদি আপনার প্রতিবেশী থাকতো, দেখতেন চীন কি কষ্টটা বাংলাদেশকে দিত। ভারত কিন্তু সেই কষ্ট দেয় না। অর্থাৎ ভারত একটা অত্যন্ত নরম প্রতিবেশী। অ্যাটিচিউডের সমস্যা আছে তাদের, মানে সিনিয়র লোকজনের কথাবার্তায়, কিন্তু সামষ্টিক, এটা হিন্দু কালচারের কারণে হোক, যে কারণে হোক, সামষ্টিক ডিসিশন মেকিং ওরা বাংলাদেশের প্রতি অতিশয় উদার। এই উদারতাটাকে বাংলাদেশ অনেক দূর ব্যবহার করে এই পানির সমস্যা সমাধান করতে পারত। ভবিষ্যতেও পানির সমস্যা সেই পথেই সমাধান করতে হবে। তার আগে বাংলাদেশ থেকে আপনার হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা, যে অংশটুকু অযৌক্তিক, সেইটাকে আপনার রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে আপনার মোকাবেলা করে সমাধান করে, যদি আমরা জলবন্টনের সমস্যার উপর একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম আমরা হাতে নিই, তখন আমরা এটা সমাধান করতে পারবো। ভারত বাংলাদেশের যে পানি এবং নদীর পানি বন্টন সংক্রান্ত যে কোনো সমস্যা, তিস্তার সমস্যা হোক, যা হোক, এটা আসলে দুই পক্ষের মধ্যে, সেখানে বাংলাদেশের ভেতরেও যেসব ইনফ্রাস্ট্রাকচার করতে হবে, সেটা ভারতের সহযোগিতায় করতে হবে, বা ভারত বাংলাদেশ যৌথভাবে করতে হবে। তারপরে যদি তৃতীয় কোনো শক্তির কল কবজা টাকা করি লাগে, সেটা দুইজনের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে পরে আসতে পারে, যেটা সম্ভব আমি মনে করি। বাংলাদেশ যদি সে আন্তরিকতা ভারতের প্রতি দেখাতে পারে, ভারত যে আন্তরিকতাটা দেখায় বাংলাদেশের প্রতি, আমার এই কথা তো অনেকের গা জ্বলে যাচ্ছে যে ভারত কোত্থেকে আন্তরিকতা দেখালো, ওরা তো পুরা বাংলাদেশ কিনে ফেলেছে। এই যে মিথ্যা রটনাগুলো আপনার পিনাকিরা এবং পিনাকি দুইজন হিন্দুকে দিয়ে জামাতিরা বলাচ্ছে, বাংলাদেশের মানুষ তো ওগুলাই বিশ্বাস করে। আমার এই ভিডিওটা 10-12 হাজার পর্যন্ত দেখতে পারে, ইদানিং ভিডিওর একটু চলছে, আপনারা যদি একটু এগুলো আরো বেশি জায়গায় শেয়ার করেন, কারণ পিনাকি একটা ভিডিও ছাড়লে সাথে সাথে 10 লাখ ভিউ হয়।
বোঝেন তাইলে কত ঐক্যবদ্ধ, কত 10 লাখ লোকের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে পিনাকি একটা ভিডিও করে। আমি একটা ভিডিও করে 10,000 মানুষের মধ্যে হয়তো সম্প্রীতির কথাগুলা পৌঁছাতে পারছি। তাহলে তফাৎটা দেখেন না, কত পার্থক্য আমাদের মধ্যে। আমি বা যারা বাংলাদেশের ভালো চায়, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বা মুক্তিযুদ্ধের পক্ষের সদস্য হিসাবে কথা বলে, তাদের যে লিমিটেড অ্যাক্সেস অনলাইনে, সেটা কিন্তু আমরা এখনো সমাধান করতে পারিনি। শেষ কথা হলো যে ভারত বাংলাদেশ আন্তরিক সম্পর্ক তৈরি না হলে আপনার বাংলাদেশের যে পানির যে ন্যায্য হিস্যা, এটা কখনো ভারত থেকে আপনি পাবেন না। এবং সেটার জন্য এবং পাওয়ার জন্য শুধু পানির হিস্যা কেন, বাংলাদেশকে একটা সমৃদ্ধিশালী রাষ্ট্র হতে হলে ভারতের সাথে খুব আন্তরিক, আন্তরিক বলতে একেবারে কোনো রকম বিশ্বাসহীনতা যেখানে কাজ করে না। আপনার ইয়ে কাজ করতে পারে, বিভিন্ন ইরিটেন্ট কাটা কাজ করতে পারে, কাটা বিছানো থাকতে পারে, কিন্তু যেন বিশ্বাসহীনতাটা না থাকে। এই বিশ্বস্ততার দুই পক্ষ থেকে বলিষ্ঠভাবে তৈরি করার উপর কিন্তু বাংলাদেশের আপনার অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে, শুধু বাংলাদেশের তিস্তা বা এইসব নদীর পানি পাওয়া নির্ভর করে না। এবং সেইটা করে যদি আমরা এরপরে আমাদের দ্বিপাক্ষিক উন্নয়ন অন্যান্য দেশের সাথে করতে চাই, সেটাও করা সম্ভব এবং অন্যান্য পরাশক্তির সাথে থেকেও টাকা পয়সা নেওয়া সম্ভব। আমি জানি আমার এই কথাটাকে মৌলবাদীরা এইভাবে দেখবে যে ভারতের কাছে বাংলাদেশকে পুরোপুরি তাহলে বিক্রি করে দিয়ে করতে হবে না। ওইটা হলো ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা থেকে এবং মূর্খতা থেকে আমাদের যে মগজ ধোলাইকৃত সমাজ তৈরি করা হয়েছে, সেই সমাজের অযৌক্তিক চিন্তা। পৃথিবীতে আপনারা যে কোনো দুটো পাশাপাশি দেশের সাথে দেখবেন তারা কিভাবে আস্থার সম্পর্ক নিয়ে বিভিন্ন জায়গায় এগিয়ে যায়। একটা দেশ বড়, একটা দেশ ছোট, এটাই হয়। সেখানেও কিন্তু একটা মনস্তাত্ত্বিক গ্যাপ থাকে, কিন্তু এই গ্যাপগুলো পূরণের জন্য দুই পক্ষ থেকেই সবসময় আপনার যৌক্তিক, ভবিষ্যৎমুখী এবং প্রজ্ঞাসম্পন্ন ডিসিশন নিতে হয়। সবচেয়ে বড় প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে পাল্টে গিয়েছিল 24-এর 5ই আগস্টের পর থেকে। ইউনূসের আমলে তলানিতে গিয়ে থাকা সেই সম্পর্কে নতুন অধ্যায়ের শুরুটা অনেকেই দেখতে পেয়েছিলেন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই। বিএনপির সাথে ভারতের সম্পর্কের নতুন রূপ দেখে বিএনপি বিরোধীদের অনেকে এমন মন্তব্য করেছিলেন, ভারতের সাথে সুসম্পর্কের কারণেই বিএনপি ক্ষমতায় এসেছে। যদিও এসব কথার সপক্ষে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। এর মধ্যে মাসখানেক আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে গেলে মনে করা হয়েছিল দিল্লি না ঢাকার রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কাছাকাছি আসছে। কিন্তু সেই সফরের পর খলিলুর রহমানের মধ্যে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, মাসখানেকের মধ্যে সেটি যেন কোথায় হারিয়ে গেছে। যে খলিলুর রহমান গত 11 এপ্রিল ভারতের সাথে সম্পর্ক নিয়ে বলেছিলেন তাড়াহুড়ো নয়, ধৈর্য ধরে আস্থা বাড়ানো দরকার, 1 মাসের কম সময়ে তার সেই ধৈর্যচ্যুতি ঘটে গেল যখন তাকে বলতে শোনা গেল পুশ ইনের পাল্টা জবাব দেবে বাংলাদেশ, আর তিস্তা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না। এই বক্তব্যের পরই তিনি চীনে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা বসিয়েছেন, যেটির কাজ শেখ হাসিনা আমলে প্রথমে চীনের, পরে ভারতের করার কথা ছিল। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের 3 দিকের সীমান্ত জেলাগুলোতে বিধানসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন বিজেপির ব্যাপক বিজয়ের পরপরই দেখা যাচ্ছে 1 মাস আগে সেই মধুময় সম্পর্ক ছুটে যাচ্ছে। দুদিনের মধ্যে খলিলুর রহমানের কাউন্টার পার্ট ভারতও পুশ ইন এবং তিস্তার সমস্যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গে জেতার পরপরই বাংলাদেশের অনেকের মধ্যে পুশ ইন নিয়ে যে আতঙ্ক দেখা যাচ্ছে, সেটি নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় রাগঢাক না রেখেই বলেছে বাংলাদেশের পক্ষ থেকে যেসব বক্তব্য দেয়া হচ্ছে সেগুলো তাদের চোখ এড়ায়নি। ভারত যা বলেছে তার অর্থ দাঁড়ায় ভারতে থাকা অবৈধ অভিবাসীদের বাংলাদেশকে ফেরত নিতে হবে। আবার ভারতীয় গণমাধ্যমের খবর হলো বিজেপি সরকার পশ্চিমবঙ্গের বিধানসভায় শপথ নেয়ার 45 দিনের মধ্যে বাংলাদেশের সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দিবে। প্রশ্ন হলো, বিএনপি ক্ষমতায় আসার আগে থেকে ভারতের সাথে যে কুসুম কুসুম সম্পর্কের ইঙ্গিত দেখা গিয়েছিল, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় পদ্মফুলের বাম্পার ফলনে সেই সম্পর্কের মধ্যে অশনি সংকেত কেন দেখা যাচ্ছে? কড়া কথার জবাব কেন দ্বিগুণ কড়া কথায় আসছে?
পদ্মফুলের বাম্পার ফলনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে বিজেপি। শনিবারই তারা বুঝে নেবে দায়িত্ব। কিন্তু এরই মধ্যে পশ্চিমবঙ্গের ভোটের ফল আসার পর থেকে পুশিন নিয়ে ঢাকার পক্ষ থেকে কিছু আশঙ্কার কথা শুধু শোনাই যাচ্ছিল না, বাস্তবে কিছু লক্ষণ দেখা যাচ্ছিল। যেমন পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর পুশিন যাতে না হয় সেজন্য বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে বেশ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আশঙ্কার কথা জোর দিয়ে না বললেও বিজেপিকে যে সতর্ক থাকতে বলেছেন সেটি জানিয়েছেন। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান 5 মে মিডিয়াতে যে বক্তব্য দিয়েছেন তাতে পরিষ্কার বাংলাদেশ সরকারের শীর্ষ মহলে পুশিন নিয়ে বড় ধরনের আশঙ্কা আছে। খলিলুর রহমান বলেছিলেন, ভারত সরকার যদি পুশ ইন করে তাহলে ঢাকাও পাল্টা ব্যবস্থা নেবে। অথচ গত মাসের 7 তারিখে খলিলুর রহমান ভারত সফরে গিয়েছেন। সে সফরের পর ভারত থেকে তেমন কোনো উচ্ছ্বাস দেখা না গেলেও খলিলুর রহমান এবং তার সরকার ছিল উচ্ছ্বসিত। দিল্লি থেকে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে একই বিমানে করে মরিশাসেও গিয়েছিলেন। সেখানে বসে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে শুরু হচ্ছে না, বরং এই সম্পর্ক অনেক দিনের, একই নদী, একই সীমান্ত, কাছাকাছি সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই সম্পর্ক। এই সম্পর্কে যে ফাটল ধরেছে সেটি জোড়া লাগাতে তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে আস্থা অর্জন করতে হবে, এমনটাই মত ছিল তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর। তার এই বক্তব্যের 1 মাস না পুরোতেই সেই খলিলুর রহমানই বলেছেন, ভারত যদি পুশিন করে তাহলে বাংলাদেশও পাল্টা জবাব দেবে। সাথে কথা বলেছেন তিস্তা নিয়ে, ভারতকে সোজাসাপটা বলে দিয়েছেন তিস্তা নিয়ে ভারতের জন্য বসে থাকলে চলবে না। নির্বাচনের আগে থেকে খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশে জয়শঙ্কর আসার মধ্য দিয়ে ভারতের সাথে বিএনপির সম্পর্কের এক নতুন দিগন্ত অনেকে দেখতে পেয়েছিলেন। নতুন দিগন্ত বলা হচ্ছিল কারণ 2001 সাল থেকে 2006 সালের বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক চরমভাবে খারাপ হয়েছিল। বিশেষ করে বাংলাদেশে 10 ট্রাক অস্ত্র ধরা পড়ার পর বিষয়টি ভারতের নিরাপত্তার জন্য চরম সংকট হিসেবে দেশটি দেখেছিল। কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপি এককভাবে জেতার পরপরই বাংলাদেশের নির্বাচনের আগে থেকে শুভ সম্পর্কের ইঙ্গিতটা হঠাৎ করে প্রশ্নের মুখে পড়েছে। প্রশ্নটা দেখা দিয়েছে যখন 7 মে খলিলুর রহমানের বক্তব্যের জবাব দিয়েছে দিল্লি। বাংলাদেশে যা পুশিন তা ভারতে পুশব্যাক হিসেবে পরিচিত। এই রাজ্যে নির্বাচনী প্রচার পর্বে বিজেপি বারবার দাবি করেছে ক্ষমতায় এলে অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে দেশ থেকে বের করে দেওয়া হবে। খলিলুর রহমানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত সরকারের তরফ থেকে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, অবৈধভাবে যে সমস্ত বিদেশি নাগরিক ভারতে আছে তাদের ফিরিয়ে দেওয়াই ভারতের নীতি। তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে এমন একাধিক মন্তব্য তাদের চোখে পড়েছে। অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে প্রত্যর্পণের মূল বিষয়টির প্রেক্ষাপটে মন্তব্যগুলোকে বিচার করতে হবে। এতে অবশ্যই বাংলাদেশের সহযোগিতা দরকার বলে তিনি মনে করেন। প্রশ্ন হলো, সে সহায়তাটা কেমন? রণধীর জয়সওয়াল বলেছেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে নাগরিকত্ব যাচাইয়ে 2860টিরও বেশি মামলা ঝুলে আছে। তার মধ্যে অনেকগুলোই বিবেচনাধীন 5 বছরের বেশি সময় ধরে। তার কথায় বাংলাদেশ তাদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলেই ভারত আশা করছে, যাতে ভারত থেকে অবৈধ অভিবাসীদের ফেরত দেওয়া যায়। দর্শক, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যখন খলিলুর রহমানের বক্তব্যের পাল্টা জবাব দিচ্ছে, তখন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি দিচ্ছে আরো একটি খবর। সেটি হলো, পশ্চিমবঙ্গে সরকার গঠনের মাত্র 45 দিনের মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া নির্মাণের জমি বরাদ্দ দেবে বিজেপি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় বেড়া দেওয়ার কাজ শেষ করা হবে। পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে এনেছিল। নরেন্দ্র মোদী, অমিত শাহরা যতগুলো জায়গায় সভা করেছেন, অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে সরানোর বিষয়ে সুর চড়িয়েছিলেন। দলটি অভিযোগ করেছিল, তৃণমূল কংগ্রেস সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের প্রশ্রয় দিয়ে আসছে। যদিও মমতা ব্যানার্জির তৃণমূল সরকার এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছিল। বিজেপি তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দ করা হবে।
ভারত ও বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বাংলা, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরামের মধ্য দিয়ে বিস্তৃত। বাংলাদেশ ও ভারত বিশ্বের 5ম বৃহত্তম বর্ডার বা সীমানা ভোগকারী দেশ। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমানা প্রায় 2216 কিলোমিটারের কিছু বেশি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির প্রধান লক্ষ্য হলো সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনা। রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতায় বিএসএফ এবং পুলিশ যৌথ অভিযান চালাতে সক্ষম হবে, যার ফলে সীমান্ত জেলাগুলোতে বর্তমানে যে জনতান্ত্রিক পরিবর্তন ঘটেছে তা রোধ করা যাবে। এই লক্ষ্যে দলটি শনাক্ত করো, নির্মূল করো এবং বিতাড়িত করো নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে 2021 সালে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর কার্য পরিধি 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করার প্রস্তাব দিয়েছিল মোদী সরকার। তখন একে রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন তৃণমূল সরকার। সীমান্ত সমস্যা আর পুশিন নিয়ে দুপক্ষের মধ্যে যে কথার উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যে উঠে আসছে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে আলোচিত তিস্তা পানি বন্টন চুক্তি ইস্যু, যেটি অনেক দিন ধরে ঝুলে আছে। চীন যাওয়ার আগে হঠাৎ করে গণমাধ্যমের কাছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলে বসেন, তিস্তা নিয়ে ভারতের জন্য বসে থাকা যাবে না। তারপর তিনি চীনে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনাও করেন। তিস্তা নিয়ে টানাপোড়েন বহুদিন আগেই বহু দূর গড়িয়েছিল। 2011 সালে ভারতের নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার এই চুক্তি প্রায় করে ফেলেছিল, কিন্তু তখন বাদ সাধে পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্য সরকার। সে চুক্তি হলে বাংলাদেশ পেত 37.5% আর ভারত পেত 42.5% পানি। হিমালয়ের সিকিম অঞ্চল থেকে আসা তিস্তা নদীটির দৈর্ঘ্য 414 কিলোমিটার। এর মধ্যে প্রায় 300 কিলোমিটার ভারত অংশে আর 115 কিলোমিটার বাংলাদেশে পড়েছে। এর মধ্যে ভারত তিস্তার প্রবাহ নিয়ন্ত্রণের মূল কেন্দ্রে গজলডোবা ব্যারেজ করেছে। এই ব্যারেজের কারণে ভারত আপস্ট্রিমে পানি আটকে রাখতে পারে এবং তা সেচ চ্যানেলে সরিয়ে নেয়। এর ফলে শুষ্ক মৌসুমে নদীর বাংলাদেশ অংশে প্রায় প্রতি বছরই খরা দেখা যায়। সেই সঙ্গে বর্ষার অতিরিক্ত পানি ছাড়ার ফলে সৃষ্টি হয় বন্যা ও নদী ভাঙনের মতো সমস্যা। এ নিয়ে বাংলাদেশের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী সহ তিস্তা তীরবর্তী জেলাগুলোয় মানুষের মধ্যে ক্ষোভও দেখা গেছে। এমন অবস্থায় বেশ কয়েক বছর আগে চীনের সহায়তায় একটি মহাপরিকল্পনা হাতে নেয় ঢাকা। দীর্ঘমেয়াদী এই পরিকল্পনার পুরো নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট। সমীক্ষার মাধ্যমে 2016 সালে আওয়ামী লীগ আমলে এর প্রাথমিক কাজ শুরু হয়। সমীক্ষা শেষে 2023 সালে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়। মহাপরিকল্পনাটির কেন্দ্রে রয়েছে বাংলাদেশ অংশের উজানে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণ, সেই সঙ্গে 102 কিলোমিটার নদী খনন করে তিস্তার গভীরতা বাড়ানো, নদীর দুপাশে 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করে ভাঙন রোধ করা, 171 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার এবং নদীর দুই তীরে স্যাটেলাইট শহর, হোটেল, রেস্তোরাঁ, 150 মেগাওয়াটের সৌর বিদ্যুতের প্ল্যান্ট তৈরি সহ পুরো এলাকাকে একটি পর্যটন হাব হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 12,000 কোটি টাকা, যার বড় অংশই আসবে ঋণের অর্থ থেকে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই নিজেদের অর্থে এই প্রকল্প বাস্তবায়নের আগ্রহ দেখিয়ে আসছে চীন। এই প্রকল্প যাচাই করতে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না যৌথভাবে প্রায় 3 বছর ধরে একটি সমীক্ষা পরিচালনা করে। সমীক্ষা শেষে চীন যখন আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চেয়েছিল, তখন আওয়ামী লীগ আমলে তিস্তা প্রকল্পে ভারতও আগ্রহ দেখায়। 2024 সালের মে মাসে বিষয়টি আলোচনা করতে ঢাকা আসেন ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। এরপর জুনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গেলে তিস্তা মহাপরিকল্পনায় যুক্ত হওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করে দিল্লি। প্রকল্পের সমীক্ষা করতে ভারতের একটি কারিগরি দল দ্রুতই ঢাকায় সফর করবেন বলে শেখ হাসিনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তখন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মাসখানেকের মাথায় শেখ হাসিনা সরকারের পতন ঘটলে চীনের সামনে আবারও সুযোগ তৈরি হয়। ইউনূস নিজে চীনে গিয়ে এ নিয়ে আলোচনা শুরু করেছিলেন। তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী মাত্র 1 মাস আগে ভারত সফরে গিয়ে তিস্তার পানি নিয়ে আসার কথা শুনিয়েছিলেন, কিন্তু 1 মাস পর চীন যাওয়ার আগে শোনালেন ভিন্ন কথা। বিশ্লেষকেরা মনে করেন, তিস্তা যেহেতু ভারতের চিন্তার বড় কারণ, 7 সিস্টার্স ঘেঁষে
তাই এই প্রজেক্টে চীনের অন্তর্ভুক্তির বিষয়টি ভারত কখনোই ভালো চোখে দেখে না। রণদীপ জয়সওয়ালের বক্তব্যে তিস্তা নিয়ে বিস্তারিত কিছু উঠে আসেনি। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা 54টি এবং এসব নদী সংক্রান্ত সব ধরনের ইস্যু নিয়ে আলোচনা করার জন্য দুই দেশের মধ্যে সুসংগঠিত দ্বিপক্ষীয় কাঠামো রয়েছে। বিদ্যমান যৌথ প্রক্রিয়াগুলো নিয়মিত বৈঠকের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল প্রকাশের পর থেকে ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কের মধ্যে 3টি কারণে নেতিবাচক মোড় দেখা যাচ্ছে। কয়েক মাস আগের সম্পর্কের রসায়ন এখন আর কেবল বন্ধুত্বপূর্ণ কূটনীতির উপর থাকছে না, বরং তা অভ্যন্তরীণ রাজনৈতিক জাতীয়তাবাদ এবং ভূ রাজনৈতিক স্বার্থের এক জটিল জালে আবদ্ধ হয়ে পড়েছে। শুরুটা হয়েছে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথার মতো দিয়ে। এখন দেখার বিষয় 9ই মে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের শপথ নেওয়ার পর প্রথমে সীমান্ত আর পুশিন এবং তারপর তিস্তার পানি নিয়ে কি পদক্ষেপ নেয়। সেটির উপরে নির্ভর করছে কথার কূটনীতি আরো কতটা উত্তেজনা ছড়াবে। সেই উত্তেজনা বাড়লে সেটি দুই দেশের সংখ্যালঘু ইস্যু ছাড়াও অভ্যন্তরীণ রাজনীতির অনেক লুকানো ইস্যুতেও ছড়িয়ে পড়বে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।